প্রান্তর অনুষ্ঠানে আজ আমরা এসেছি গারো পাহাড়ের জেলা শেরপুর, তুলে ধরছি শেরপুর জেলার উপর তথ্যচিত্র। শেরপুর জেলা। শেরপুর অঞ্চল প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ ছিল। মুঘল সম্রাট আকবরের শাসনামলে এই এলাকা 10 কাহনিয়া বাজু নামে পরিচিত ছিল। শেরপুর পৌরসভার দক্ষিণ সীমান্তে মৃগী নদী হতে জামালপুর ঘাট পর্যন্ত প্রায় 8-9 মাইল প্রশস্ত ব্রহ্মপুত্র নদের নাম ছিল লৌহিত্য সাগর। নদের দুই পারে নিকটবর্তী লোকদের প্রায়ই নৌকায় যাতায়াত করতে হতো। তারা খেয়াঘাটের ইজারাদারদের সঙ্গে যাতায়াতের মাশুল হিসেবে চুক্তি অনুযায়ী প্রদান করত 10 কাহন। সেই হিসেবে এই অঞ্চলের নাম হয় 10 কাহনিয়া। বর্তমান শেরপুর 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতিপথ পশ্চিম দিকে পরিবর্তন হয়ে যমুনা নদীর সঙ্গে একত্রিত হয়ে যায়। এই সময় অনেক প্রাচীন ভবনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শেরপুর জেলাটি গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। গারো পাহাড় ভারতের মেঘালয় রাজ্যের গারো খাসিয়া পর্বতমালার একটি অংশ। আনুমানিক 250 বছর পূর্বে নির্মিত এই মসজিদটি শেরপুর জেলার অন্যতম প্রাচীন নিদর্শন। মসজিদটির নির্মাণ শৈলীতে বক্রাকার খিলানের ব্যবহার, সুউচ্চ 2টি মিনার এবং স্থাপত্যকলার আধুনিক পরিবর্তন লক্ষ্য করা যায়। 3 তলা বিশিষ্ট মাই সাহেবা মসজিদে একসঙ্গে 6000-এর বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে। শেরপুরের জমিদার মুক্তাগাছার জমিদারকে দাওয়াত করেন। দাওয়াতের উত্তরে মুক্তাগাছার জমিদার শেরপুরে একটি জায়গা চান যেখানে তিনি বিশ্রাম করবেন। সে সময়ে এখানে জমিদারের খাজনা আদায়ের ঘর সহ পাশে আরেকটি ঘর ছিল। জমিদার এলাকাটি মুক্তাগাছার জমিদারকে দেবেন বলে মনস্থির করেন এবং হাতি দিয়ে ঘরগুলো ভেঙে দেওয়ার আদেশ করেন। কিন্তু হাতিটি ঘর ভাঙতে ঘরের কাছে যায়, তখনই সালাম দিয়ে বসে। অদ্ভুত খবর শুনে 3 আনি জমিদার এসে দেখেন ঘরের ভেতরে একজন নারী ইবাদত বন্দগিতে মগ্ন। জমিদার বিষয়টি বুঝতে পারেন এবং ক্ষমা চেয়ে ফেরত যান। সেই নারীর নাম ছিল মাই সাহেবা। মাই সাহেবার মৃত্যুর পর জমিদার এখানে একটি মসজিদ নির্মাণ করে মাই সাহেবা জামে মসজিদ নামকরণ করেন। দর্শক, আমরা আছি শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনগুলি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নলিতাবাড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশে এরকম 100টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হয়েছে, যেখানে জমির পরিমাণ হচ্ছে 1.5 একর। আর এখানে জমির পরিমাণ প্রায় 5 একর বিভিন্ন লোকজন বা কোনো দানবীর লোক দান করেছে। তো এখন এই এলাকার লোকজনের দাবি, এই প্রতিষ্ঠানের চতুর্দিকে যে বাউন্ডারি, এটা যেন সরকারিভাবে করে দেওয়া হয়। এ জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্মাণ করেছে বেশ কিছু নান্দনিক অবকাঠামো। দর্শক, আমি কথা বলছি নালিতাবাড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ শামসুর রহমান স্যারের সাথে। আমাদের এখানে মোটামুটি আমরা সাড়া পাচ্ছি। আমাদের যদি এটা একটু রিমোট এলাকা, তো ভালোই সাড়া পাচ্ছি এবং আধুনিকায়ন করা হয়েছে যাতে সাধারণ শিক্ষার্থী আকৃষ্ট হয় কারিগরি শিক্ষার প্রতি। তাই সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষার উপর। আচ্ছা, আমাদের দেশে এখনও বেকারের সংখ্যা অনেক, যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকার জীবনযাপন করছে। জি, তাদের বেলা আপনার কি পরামর্শ? তাদের বেলায় যদি তারা আমাদের এখানে এই কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নেয়, এখানে আমাদের শর্ট কোর্স আছে যেগুলো 360 ঘন্টা অথবা 6 মাস মেয়াদি। এই প্রশিক্ষণগুলি নিয়ে যদি তারা বিদেশে যান, তাহলে আমাদের রেমিটেন্সটা অনেক বেশি আসবে, তাতে আমাদের দেশের উন্নয়ন হবে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুর জেলার নির্বাহী প্রকৌশলী
সৈয়দ আলিমুজ্জামান সাহেবের সাথে। এখানে যেটা হচ্ছে যে আমাদের ফিল্ড লেভেলে ইঞ্জিনিয়ার আছেন, ওনারা সবসময় মনিটরিং করেন ফুল টাইম। পাশাপাশি আমাদের যে সহকারী প্রকৌশলী আছেন, ওনারা একটা নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ এই প্রকারভেদে কোনো 3 দিন বা 7 দিন পর পর ওনারা মনিটরিং করেন। এবং নির্বাহী প্রকৌশলী হিসেবে যিনি দায়িত্ব পালন করেন, উনি অন্ততপক্ষে বড় বড় প্রজেক্টগুলোতে আপনার প্রত্যেকটা বেস থেকে শুরু করে স্ল্যাব কাস্টিং সবগুলোতে উনি নিজে থেকে স্টার্ট করেন। হয়তো শেষ করতে পারেন না, কিন্তু এই বড় বড় কাজগুলোতে করেন এবং মাসে অন্তত একবার এই প্রতিষ্ঠানগুলোতে উনি ভিজিট করেন। তো আপনাদের কাজের ধরন এবং মান আমি যতটুকু দেখলাম আমার কাছে ভালো লেগেছে। এই ভালোর পেছনে গল্পটা কি? এই ভালোর পেছনে সত্যিকার অর্থে যে গল্পটা হলো যে আমাদের তুলনামূলকভাবে অন্যান্য জায়গার তুলনায় শেরপুরের ঠিকাদাররা একটু বেটার। পাশাপাশি সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং স্টাফ যারা আছেন তারা অনেক দক্ষ। এই কারণেই এখানে কাজের গুণগত মানগুলো অনেক ভালো পর্যায়ে আসে আর কি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই। একটা সময় ছিল গ্রামের শিক্ষার্থীরা শহরে পড়তে যেতে চাইতো, নান্দনিক ভবন, বড় প্রতিষ্ঠান। এখন আপনারা প্রত্যন্ত এলাকায় এরকম বড় বড় ভবন নির্মাণ করছেন, অবকাঠামো নির্মাণ করছেন। জি জি। এখন এই যে গ্রাম এবং শহরের বৈষম্য, এটা কতটুকু দূর হয়েছে? অনেকখানি দূর হয়েছে, কারণ ছাত্ররা যদি একটা ভালো পরিবেশ পায় পড়াশোনা করার জন্য, সে কখনো ওই ভালো পরিবেশ ছেড়ে অন্য জায়গায় যাবে না। দূরে যদিও ভালো পরিবেশ পাবে, কিন্তু ডিস্টেন্সটা একটা ফ্যাক্টর। বাড়ির কাছে যদি একটা ভালো পরিবেশে শিক্ষার জায়গাটা পায়, তাহলে ওই ভালো পরিবেশেই সে ওইখানে শিক্ষা গ্রহণ করবে। আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই পরিবেশটা তৈরি করার চেষ্টা করতেছি এবং আমার মনে হয় যে অনেকাংশে সফল হয়েছি। দর্শক, আমরা আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়। আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন। এই ভবনটি ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মিত। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুর জেলা। এই বিদ্যালয়টি 1959 সালে স্থাপিত হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 900। দর্শক, আমরা আছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঝিনিয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1999 সালে স্থাপিত হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুর জেলায় এখানে একটি নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমরা আছি শেরপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে শ্রীবর্দী উপজেলায়। আপনারা আমার পেছনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রীবর্দী সরকারি কলেজের একটি ভবন। সারা দেশে সরকারি কলেজের বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণের আওতায় এ ধরনের ভবন নির্মিত হয়েছে। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুর জেলা। আর এই কলেজটি স্থাপিত হয়েছে 1969 সালে এবং সরকারিকরণ করা হয়েছে 1987 সালে। দর্শক, আমরা আছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা। আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাকিলা কোড়া মালিকুন্নেসা হজরত আলী কলেজের আইসিটি ভবন। অর্থাৎ সারা দেশে আইসিটি প্রকল্পের আওতায় যেসব ভবন নির্মাণ করা হয়েছে, এটি এমন একটি ভবন। এই ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুর জেলা। দর্শক, আপনারা দেখছেন সোনালী প্রান্তর অনুষ্ঠান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর শীঘ্রই ফিরে আসছি।
দর্শক, আমরা আছি গারো পাহাড়িদের এলাকা শেরপুর জেলায়। আর আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে একটি নান্দনিক ভবন নির্মিত হচ্ছে। এই ভবনটি নির্মাণ হবে 7 তলা এবং প্রায় 28টি রুম। অর্থাৎ অন্যান্য শহরে যেরকম 64 TSCর আওতায় বিশাল ভবন দেখা যায়, অর্থাৎ প্রায় 200 ফিট লম্বা 5 তলা ভবন, এটা একটু ব্যতিক্রম। এটা হবে 7 তলা এবং একই রকম সুযোগ সুবিধা থাকবে অন্যান্য জেলা শহরের যে 64 TSCগুলো আছে এর মতোই, কিন্তু জায়গা সংকুলন না হওয়ার কারণে একটি ভিন্ন মাত্রার ডিজাইন করে এখানে এই ভবনটি নির্মাণ করছে শেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। আর এই ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শেরপুর জেলা। দর্শক, আমরা আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সেন্ট লিও স্কুল বারোবাড়িতে। দর্শক, আমি কথা বলছি সেন্ট লিও স্কুল বারোবাড়ি নালিতাবাড়ি শেরপুরের একজন শিক্ষার্থীর সাথে। কি নাম তোমার? আমার নাম মানসী দাঙ্গু। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলের নাম সেন্ট লিও স্কুল বারোমারি। কেমন পড়াশোনা হয় তোমাদের? আমাদের ভালো পড়াশোনা হয়, টিচাররা আমাদের অনেক সুন্দর শিক্ষা দেয়, আমরা সেই শিক্ষা গ্রহণ করি ভালোভাবে। সরকারের কাছে তুমি কি চাও? আমাদের একটা ভবন আছে, তার সাথে আমরা আরেকটা ভবন চাই, যেন আমরা সবাই মিলে এখানে এই বারোমারি সেন্ট লিও স্কুলে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং টিচাররা যেন আমাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারে। মানসম্মত শিক্ষার পাশাপাশি এই এলাকার শিক্ষার্থীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডেও এগিয়ে রয়েছে। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর আরও একটি গান শুনে আসি। দর্শক, আমরা আছি শেরপুর জেলার প্রাণকেন্দ্রে পৌনে তিনানি জমিদার বাড়ির সামনে। এই বাড়িটি নির্মাণ করেছে সত্যেন্দ্র মোহন চৌধুরী এবং জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী। আজ থেকে প্রায় 300 বছর আগে বাড়িটি নির্মিত হয়েছে। এই এলাকার বিশেষ একটি বৈশিষ্ট্য ছিল, যখন জমিদারি ভাগ হইতো তখন বিভিন্ন এলাকার নাম হতো নয়ানি, পৌনে তিনানি, এরকম নানা নামে অভিহিত হতো এলাকার নামগুলো এবং জমিদারের অংশ হিসাবে। তো এই বাড়িটির এখনও যে স্থাপত্য নকশা আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো মানুষকেই তাদের সেই সময়কার কাজের যে ধরন, সেই সময়কার যে আমাদের স্থাপত্য নকশা অনেককেই বিমোহিত করে। দর্শক, আমরা এসেছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্রে। এই গজনী অবকাশ কেন্দ্রটি ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে, অর্থাৎ এই গজনী অবকাশ কেন্দ্রের উত্তর পাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। আর এটা প্রায় 90 একর এলাকা জুড়ে এর অবস্থান। 1993 সালে শেরপুর জেলা প্রশাসন এটিকে পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করে এবং উত্তরাঞ্চলের, অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহ সহ উত্তরাঞ্চলের একমাত্র পর্যটন কেন্দ্র হচ্ছে এই গজনী অবকাশ কেন্দ্র।
উত্তর ময়মনসিংহ জেলার যদি কোনো বনভূমির কথা বলা হয় তাহলে এটাই, অর্থাৎ মধুটিলা ইকো পার্কটি বিশাল বনভূমি। এখানে এই এলাকার অর্থাৎ উত্তরবঙ্গের বৃহত্তর ময়মনসিংহ, জামালপুর এবং অন্যান্য জেলার যে ভ্রমণ পিপাসু মানুষ তারাই এটার মধ্যে ঘুরতে আসে। দর্শক, আমরা যেখানটা আছি এটাই হচ্ছে মধ্যটিলা, যাকে কেন্দ্র করে পরবর্তীতে নামকরণ করা হয়েছে মধুটিলা। অর্থাৎ পেছনে যেই সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা, হাজার পরিমাণ সিঁড়ি হবে, এর উপরে যেই টপ অর্থাৎ উপরের যে অংশ সেটাই হচ্ছে মধুটিলা বা মধ্যটিলার উপরিভাগ, এবং সেখান থেকেই ভারতের কিছু অংশ, বাংলাদেশের কিছু অংশ মিলেই পুরো এলাকাটা বিস্তীর্ণ পাহাড়ি এলাকা, অর্থাৎ গাঢ় পাহাড়। আর যেসব ভ্রমণ পিপাসু মানুষ এখানে ঘুরতে আসেন তারা মূলত এই অংশটা দেখার জন্যই আসেন। দর্শক, এতক্ষণ দেখেছেন গাঢ় পাহাড়ের জেলা শেরপুরের উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময়ে দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantор@gmail.com। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।